আচ্ছা, তোমরা যারা আসছো ক্লাসে, আমার মনে হয় 8 জনের মতো আসছো। শুনতে পাচ্ছ মাহমুদুল আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে ওকে, আজকে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস এর থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস প্র্যাকটিক্যালি কিভাবে করতে হয় সেটা দেখেছি। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কিভাবে, মানে বিষয়গুলো কি অলরেডি তোমরা জানো, তারপর একটা রিভিশন হবে। দেখা যাক। তো দেখো, এটা হচ্ছে তোমার এই যে এখানে আমরা এটাকে ওয়ান ডাইমেনশন বলবো যখন যা শুধুমাত্র সারফেস আছে। যেমন এই যে কাগজের যদি তল দেখো, উপরের যে তলটা একটা তল, এটাতে তোমার সেকেন্ড কোনো ডাইমেনশন নাই। যদি তুমি শুধু তলটার কথা চিন্তা করো, অথবা যদি একটা রেখার কথা চিন্তা করো, সেটা হচ্ছে তোমার ইউনিডাইমেনশনাল। আবার এই কাগজটাকে আবার তোমার টু ডাইমেনশনাল বলতে পারি যখন এইদিকে দেখবো এবং এইদিকে দেখবো, দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর। তাহলে পরের ছবিটা হচ্ছে তোমার টু ডাইমেনশনাল। এটা এটা একটা ডাইমেনশন, এটা একটা ডাইমেনশন, দৈর্ঘ্য প্রস্থ বরাবর। এখানে কিউবের মধ্যে আছে 3টা ডাইমেনশন। তো তোমার কিভাবে, প্রথমে হচ্ছে দৈর্ঘ্য, তারপরে প্রস্থ, একটা হচ্ছে উচ্চতা। আবার এই কিউবের ভিতরে যদি অনেকগুলো কিউব থাকে, প্রতিটার জন্য একটা করে ডাইমেনশন, তাহলে তোমার গোটা এক্সপেরিমেন্ট যদি বড় লার্জ কিউব হয় এবং এর আন্ডারে যদি তোমার অনেকগুলো ভেরিয়েবল থাকে, প্রতিটা ভেরিয়েবলের জন্য যদি 3টা করে বা তোমার আরো বেশি ডাইমেনশন হয়, তাহলে তোমার এখান থেকে হান্ড্রেডস অফ ডাইমেনশনস হবে। বুঝতে পারছো? 100 অফ পজিশনস বা তোমার এদের অবস্থা। এমনিতে এখানে 3টা ডাইমেনশনের কথা বলা আছে, বলা যেতে পারে একটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, একটা হচ্ছে উচ্চতা। এছাড়াও তোমার হচ্ছে এদের যদি তোমার বিভিন্ন রকম তোমার ভেরিয়েবিলিটি থাকে ডাটাগুলোর মধ্যে বিভিন্ন রকম পজিশনে, তাহলে 100 পজিশনস, 3টা ডাইমেনশনের মধ্যে 100 রকম পজিশন সম্ভব। তো প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস যে কাজটা করে সেটা হচ্ছে যে তোমার এই যে তোমার ধরো ডাটার 3টা ডাইমেনশন, এখানে 2টা দেখাইতে পারছি, যদি আমরা এখানে আরেকটা লাইন আঁকি তাহলে 3টা ডাইমেনশন হবে। এটা দৈর্ঘ্য, এটাকে প্রস্থ, আর এখানে যদি আমি আরেকটা লাইনটা নিই উচ্চতার জন্য, তাহলে এখানে 3টা ডাইমেনশন হবে। তো প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস কি করে, কোন এই 2টা ভেরিয়েবলের মধ্যে জিন 1 এবং জিন 2 এখানে বলা আছে, এই 2টার এক্সপ্রেশনের মধ্যে একটা সম্পর্ক যদি টেনে আমরা এই যেরকম রৈখিক বা লিনিয়ার তোমার যদি লাইন আঁকি, তাইলে এদের মধ্যে একটা লিনিয়ার রিলেশন দেখাচ্ছে। প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস কি করে, এই ডাইমেনশন গুলোকে নতুন ডাইমেনশনে নিয়ে আসে। সেই নতুন ডাইমেনশন গুলোকে বলা হয় পিসি1। যেমন তোমার এই যে সবুজ দাগটা, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে লিনিয়ার রিলেশন বিটুইন জিন 1 এবং জিন 2। তাহলে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস এই কাজটাই করে। এইটা হচ্ছে পিসি1 এবং তোমার এটা হচ্ছে পিসি2। এখানে তোমার 2টা মাত্র ভেরিয়েবল জিন 1 জিন 2, এখানে তোমার 100টা জিনকে তুমি যদি অ্যানালাইসিস করো, এক্সপ্রেশন অ্যানালাইসিস করেও তুমি একটা প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 এর জন্য কার্ভ পাবা। ওভারঅল তোমার সবচেয়ে মেইন অ্যাসোসিয়েশন যেদিকে যাবে সেটা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট 1। সেকেন্ড যে অ্যাসোসিয়েশনটা যাবে সেটা হচ্ছে তোমার প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, প্রিন্সিপাল কম্পোনেন্ট 2। তাইলে তোমার হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস এর ফাংশন হচ্ছে তোমার ডাইমেনশনকে কমায় নিয়ে আসা এবং নতুন ডাইমেনশন তৈরি করা। তাইলে যখন তোমার হচ্ছে এইটা হচ্ছে একটা তোমার মেইন কাজ প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস এর, যে ডাইমেনশনালিটি রিডাকশন, ডাটার যে ডাইমেনশন তার কি রিডাকশন করা। যেমন তুমি যদি 20টা ভেরিয়েবলের ডাটা কালেকশন করো কোন একটা এক্সপেরিমেন্ট থেকে, সেই 20টা ভেরিয়েবলকে তোমার একত্রে অ্যানালাইসিস করে তুমি যে তোমার নতুন প্রিন্সিপাল কম্পোনেন্ট 1, প্রিন্সিপাল কম্পোনেন্ট 2 এবং প্রিন্সিপাল কম্পোনেন্ট 3 পাচ্ছ, এগুলো হচ্ছে নতুন ডাইমেনশন। এবং তোমার 20টা ডাইমেনশনকে তুমি 3টা ডাইমেনশনে নেই তোমার এদের মধ্যে যে ভেরিয়েবিলিটি, এদের মধ্যে যদি তোমার অ্যাসোসিয়েশনের ধরন সেগুলোকে এক্সপ্লেন করতে পারো, এই যে উদ্দেশ্য সেটা হচ্ছে তোমার ডাইমেনশনালিটি রিডাকশন। When large multivariate data sets are analyzed, it is often desirable to reduce their dimensionality, কারণ হচ্ছে 20টা ডাইমেনশনের কে একত্রে এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট। বরং 2টা বা 3টা ডাইমেনশন হলে বা একটা ডাইমেনশন হলে তুমি ইজিলি এদের মধ্যে অ্যাসোসিয়েশন স্টাডি করতে পারছো। Principal component analysis is one technique for doing this. For doing dimensionality reduction. It replaces the p original variables by smaller number of q derived variables. তাহলে হচ্ছে p original variables, তোমার যদি 20টা ভেরিয়েবলের ডাটা কালেকশন করে থাকো,
লিফ লেংথ, নাম্বার অফ লিভস পার প্লান্ট, প্লান্ট হাইট থেকে শুরু করে ইল পর্যন্ত এরকম 20টা ভেরিয়েবল যদি তুমি স্টাডি করে থাকো, সেখান থেকে স্মলার নাম্বার অফ কিউ ডিরাইভ ভেরিয়েবলস, কিউ ডিরাইভ ভেরিয়েবলস হচ্ছে PC1, PC2, PC3 এগুলো। কিউ কি? PC1, PC2, PC3, আর পি কি? অরিজিনাল ভেরিয়েবল, নাম্বার অফ লিভস পার প্লান্ট, লিফ লেংথ, প্লান্ট হাইট, এসব ইল পার প্লান্ট, নাম্বার অফ পেনিকেল পার প্লান্ট, এগুলো হচ্ছে পি অরিজিনাল ভেরিয়েবলস। The derived variables are called principal component, যেমন PCs, PC1, PC2 এগুলো। PCs are the linear combination of the original variable. PC কিছুই না, এটা হচ্ছে linear relation। যেমন gene1 এবং gene2 এর মধ্যে সবচেয়ে স্ট্রং অ্যাসোসিয়েশন দেখাচ্ছে হচ্ছে এই যে গ্রিন যে লাইনটা, লিনিয়ার লাইনটা, সেটা। তাহলে দুইটা আলাদা আলাদা তোমার ভেরিয়েবলের মধ্যে তোমার যে নতুন আরেকটা সম্পর্ক তৈরি হলো লিনিয়ার, এটি হচ্ছে PC1। তাহলে PC1 বা PC হচ্ছে linear relation among the original variables. Often it is possible to retain most of the variability in the original variable with smaller number of derived variables. এখানে বলছে যে তোমার অল্প সংখ্যক derived variables বা Q, যেটাকে বলে PC, সেগুলা দিয়ে তোমার হচ্ছে মোস্ট অফ দ্য ভেরিয়েশন কে এক্সপ্লেন করা সম্ভব। যেমন আমরা দেখছিলাম যে আগে এই স্টাডিতে PC1 64% ডাটা ভেরিয়েশন কে এক্সপ্লেন করে, PC2 32% ডাটা ভেরিয়েশন কে এক্সপ্লেন করে। তার মানে দুইটা দিয়েই তোমার 98% ডাটা ভেরিয়েশন বা 96% ডাটা ভেরিয়েশন কে এক্সপ্লেন করতে পারছে। সেটাই বলছে যে ইট ইজ পসিবল টু রিটেন মোস্ট অফ দ্য ভেরিয়েবিলিটি, মোস্ট অফ দ্য ভেরিয়েবিলিটি 96% ভেরিয়েবিলিটি আমরা PC1 এবং PC2 দিয়েই এক্সপ্লেন করতে পারতেছি, সেটা বলছে। অফেন it is possible to retain most of the variability in the original variables with smaller number of derived variables. Smaller number of derived variables মানে হচ্ছে PC1 এবং PC2, সেটা দিয়ে আমরা দেখা যাচ্ছে যে 96% ডাটা ভেরিয়েশন কে এক্সপ্লেন করতে পারতেছি। ওই কলার এক্সপেরিমেন্ট রেখেছে, তোমাদের যদি মনে থাকে। নেক্সট হচ্ছে ফিচার্স অফ প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। PCA এর কি কি বৈশিষ্ট্য আছে? PCA finds linear combination of the sum correlated variables to produce new variables that are uncorrelated. তাহলে PCA কি করে? তোমার হচ্ছে লিনিয়ার রিলেশন তৈরি করে তোমার জিন এর মধ্যে, অরিজিনাল ভেরিয়েবল গুলোর মধ্যে। যেমন আমরা দেখছি এখানে জিন1 এবং জিন2 ছিল, জিন1 এবং জিন2 এর মধ্যে যে এক্সপ্রেশনের মধ্যে, তার মধ্যে একটা নতুন রিলেশন তৈরি করছে, সেই রিলেশনের নাম হচ্ছে PC1, এই যে গ্রিন লাইনটা, এই যে PC1। তাহলে নতুন লিনিয়ার রিলেশন তৈরি করে, এবং সেটা হচ্ছে এই যে নতুন যে রিলেশনটা তৈরি হলো PC1, PC2, PC3, এইগুলো একটার সাথে আরেকটা আনরিলেটেড। PC1 এর সাথে PC2, PC2 এর সাথে PC3 এর কোনো রিলেশন নাই, কিন্তু তোমার অরিজিনাল যে ভেরিয়েবল ছিল লিফ লেংথ, নাম্বার অফ লিফ পার প্লান্ট, প্লান্ট হাইট, প্লান্ট হাইটের সাথে লিফ লেংথের সম্পর্ক আছে। প্লান্ট হাইট বেশি হলে লিফ লেংথ বেশি হওয়ার কথা, তোমার হচ্ছে নাম্বার অফ পেনিকেল পার প্লান্ট বেশি হলে তোমার হচ্ছে ইল্ড পার প্লান্ট বেশি হওয়ার কথা। তার মানে অরিজিনাল যে ভেরিয়েবল ছিল সেগুলো হচ্ছে একটার সাথে একটা কোরিলেটেড ছিল, কিন্তু তোমার হচ্ছে যে নতুন যে ভেরিয়েবল গুলো আসছে ডিরাইভ ভেরিয়েবল, যাদেরকে আমরা PC1, PC2, PC3 বলি, তাদের একটার সাথে আরেকটার কোনো কোরিলেশন নাই, দে আর আনকোরিলেটেড। The new variables are called PC1, PC2, PC3, etc. PCA employs only for the correlated data and hence useless for uncorrelated data. PCA তোমরা তখনই করবা যখন তোমার অরিজিনাল ভেরিয়েবল গুলো কোরিলেটেড। যেমন মানুষের হাইটের সাথে চুলের সংখ্যা কি কোনো রিলেশন থাকতে পারে? না স্যার। হাইটের সাথে তোমরা দেখবা যে তোমার এই যে তোমার হাতের লেংথ বা ফিমারের লেংথ, সেগুলো রিলেশন আছে, বা স্কুলের সাইজের রিলেশন থাকতে পারে, বুঝছো না? তোমার রিলেশন থাকবে হচ্ছে তোমার পায়ের আঙ্গুলের দৈর্ঘ্য, এগুলা রিলেশন থাকতে পারে, কিন্তু হাইটের সাথে চুলের সম্পর্ক বা আই কালার, তোমার ক্যাটস আই নাকি তোমার ব্লু আই নাকি ব্রাউন আই, বুঝো না? সেগুলো কি সম্পর্ক থাকার কথা হাইটের সাথে? তোমার হচ্ছে যে আই কালার, ব্রাউন অর ব্লু,
কেউ শুনতে পাচ্ছ না? না স্যার, সম্পর্ক নাই। হ্যাঁ, সম্পর্ক নাই। তাহলে এই যে আনকোরিলেটেড ডাটা, সেগুলো নিয়ে পিসিএ করা যাবে না। পিসিএ করতে হবে যেগুলো হচ্ছে কোরিলেটেড ডাটা, তাদের মধ্যে থেকে। বুঝছো? জি স্যার। It is therefore worth deciding whether the include all variables measured and whether any of the variables need to be transformed. এই জন্য তোমার হচ্ছে ডিসিশন নিতে হবে যে সবগুলো ভেরিয়েবল তোমার হচ্ছে তুমি নিবা, নিয়ে পিসিএ করবা, নাকি কোনো ভেরিয়েবল বাদ দিবা, নাকি কোনো ভেরিয়েবলকে ট্রান্সফর্ম করবা। ট্রান্সফর্ম হচ্ছে ডাটাকে ট্রান্সফর্ম করা যায় বিভিন্ন ভাবে, লগারিদমিক ট্রান্সফরমেশন, স্কয়ার ট্রান্সফরমেশন, কিউব ট্রান্সফরমেশন, সেগুলো। যেমন কলার এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, কলার যে স্টাডিটা দেখেছি, এখানে তোমার হচ্ছে সাইজের সাথে ব্রিস্কের কোনো সম্পর্ক আসলে নাই, ওই ব্রিজটাকে ওখানে নেওয়া উচিত হয়নি। তারপর আমি জাস্ট করার জন্য তোমাকে করে দেখাইছি যে করতে হয়, কিন্তু তোমার কলার সাইজের সাথে ব্রিস্কের রিলেশন থাকা উচিত না। কলা বড় হইলে মিষ্টি বেশি হবে, কলা ছোট হইলে মিষ্টি কম হবে। এখানে মিষ্টি কম বেশি হয়েছে কিন্তু তোমার ইয়ার জন্য, এই তোমার ভ্যারাইটির জন্য। সবজি কলার একরকম, সিরিয়াল কলার একরকম, এরকম। তাহলে যেসব ভেরিয়েবল কোরিলেটেড তুমি মনে করো সেগুলা দিয়ে পিসি করবে, আনকোরিলেটেড ভেরিয়েবলকে বাদ দিবা, অথবা তুমি যদি দরকার পড়ে তাহলে ট্রান্সফরমেশন করবা। One of the main objective of PCA is dimensionality reduction. আমি প্রথমেই বলছি যে তুমি 20টা ডাইমেনশন আছে, 20টা অরিজিনাল ভেরিয়েবল, সেখান থেকে মাত্র 2টা ডাইমেনশন PC1 এবং PC2 একটা বাই প্লট করি, এখানে মেজর ভেরিয়েশন 80% বা 90% ভেরিয়েশনকে তুমি এক্সপ্লেইন করতে পারো। Effective dimensionality of the data is less than number of original variables. তোমার হচ্ছে ইফেক্টিভ ডাইমেনশনালিটি মানে তোমার হচ্ছে যেই তোমার ভেরিয়েবল গুলা, যেই তোমার হচ্ছে পিসি গুলা, যে সংখ্যক পিসি গুলা তোমার হচ্ছে মেজর ভেরিয়েশনকে এক্সপ্লেইন করবে, যেমন PC1, PC2 এবং PC3 মিলে যদি তোমার 95% ডাটা ভেরিয়েশনকে এক্সপ্লেইন করে, তাহলে সেগুলো হচ্ছে ইফেক্টিভ তোমার ডাইমেনশনালিটি অফ দ্য ডাটা, PC1, PC2, PC3। এটা লেস দেন অরিজিনাল ভেরিয়েবল। অরিজিনাল ভেরিয়েবল আমাদের কয়টা ছিল? P সমান, আমি বারবার কয়টা বলতেছি, স্যার 5টা ছিল। 5টা ছিল ব্রিস্কের ক্ষেত্রে। আমি এমনিতে এখানে আজকে 20টার কথা বলতেছি, যে অনেকগুলা ভেরিয়েবল নিয়ে করতেছে। হ্যাঁ, বারবার বলতেছি যে 20টা ভেরিয়েবল, ধরো তোমার প্ল্যান্ট হাইট, নাম্বার অফ লিভ পার প্ল্যান্ট। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো স্যার ধরেন স্যার 3টা ভেরিয়েবল, এ ভেরিয়েবল, বি ভেরিয়েবল, সি ভেরিয়েবল। এখন এ ভেরিয়েবলের সাথে বি ভেরিয়েবলের কোনো ইয়ে নাই, কোরিলেশন নাই, কিন্তু বি এর সাথে সি আছে। তখন কি স্যার আমরা মানে এ ভেরিয়েবল কি নিব না বাদ দিব? নিবা, কারণ তোমার যদি আবার এ এর সাথে সি এর থাকে, বুঝছো? তুমি বলছো এ এর সাথে বি এর রিলেশন নাই, বি এর সাথে সি এর আছে, আবার সি এর সাথে এ এর আছে কিনা, এটা হচ্ছে কথা। সি এর সাথে এর আছে, বলো তুমি, বলো আছে কিনা। যদি স্যার থাকে তখন না না, আমার প্রশ্নের উত্তর দাও তুমি আগে। এ এর সাথে বি এর রিলেশন নাই, বি এর সাথে সি এর রিলেশন আছে, এখন সি এর সাথে এ এর আছে কিনা বলো। সি এর সাথে হ্যাঁ আছে। হ্যাঁ, থাকলে তোমার নিতে হবে, কারণ তাহলে তোমার বি এর সাথে এ এর ইনডাইরেক্ট রিলেশন আছে, ভাইয়া সি। বুঝছো বিষয়টা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছো কিনা তোমার? সি হচ্ছে মাহমুদুলের বন্ধু, বুঝছো? কিন্তু তোমার হচ্ছে এই এ মাহমুদুলের বন্ধু না, আবার হচ্ছে সি হচ্ছে তোমার এ এর বন্ধু। তাহলে তোমার কোনো একদিন তুমি বেরোচ্ছ সি এর সাথে, আবার সি যায় তোমার একে খুঁজে নিয়ে আসতে পারে, তখন তুমি বন্ধু হইতে পারো। বিষয়টা বুঝনি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাইলে তোমার নিতে হবে, এটা ইনডাইরেক্ট রিলেশন আছে। নেক্সট, দ্য প্রিন্সিপাল। আর যদি তোমার সি এর সাথেও এ রিলেশন না থাকে, বি এর সাথে এ রিলেশন না থাকে, তাহলে তোমার এ এখানে আউট, তাই না? তাই এ কারোর সাথে রিলেশন নাই, এ বাদ। দি প্রিন্সিপাল কম্পোনেন্ট স্কোরস, পিসি স্কোর কি তোমাদেরকে আমি দেখাইছি, ওই যে তোমার সাব কমান্ড দিয়ে বের করতে হয়। আর দ্য ভ্যালুজ অফ দ্য নিউ ভেরিয়েবল, এরা হচ্ছে নতুন ভেরিয়েবলের ডাটা। পিসি স্কোর কি? নতুন ভেরিয়েবলের ডাটা। তোমার ভেরিয়েবলের ডাটা ছিল না, একটা ভেরিয়েবলের ছিল, ধরো লিফ নাম্বার 4, 5, 3, কোন গাছে 4টা লিফ, কোন গাছে 3টা লিফ, কোন গাছে 2টা লিফ, বা কোন কলার 200 গ্রাম ওয়েট, কোন কলার 180 গ্রাম ওয়েট, সেটা। আর পিসি স্কোর হচ্ছে PC1 এর ডাটা, সেটা পজিটিভ অথবা নেগেটিভ, খেয়াল করো।
নতুন ভেরিয়েবল PC1 PC2 PC3 কিন্তু ডিরাইভ ভেরিয়েবল, এগুলোর ডাটা হচ্ছে তোমার PC স্কোর। Obtained for each of the individuals or unit of the data using the linear combinations. Linear combination ইউজ করে তাদের মধ্যে থেকে বের করা হয়েছে। কিভাবে বের করা হয়েছে দেখো, এই যে নতুন লাইনটা বের হয়েছে, এইটার পিসি স্কোর কত, এইটা হচ্ছে নেগেটিভ, এইদিকে বা বরাবর নেগেটিভ, আবার এইদিকে থাকলে পজিটিভ। এইটার পিসি স্কোর কত, এখান থেকে এই দূরত্ব, এটার পিসি স্কোর কত, এখান থেকে এই দূরত্ব, এটার পিসি স্কোর কত, এখান থেকে এই দূরত্ব, এটার পিসি স্কোর কত পজিটিভ, এই দিক থেকে এই দূরত্ব, এটার পিসি স্কোর কত নেগেটিভ, এই দিক থেকে এই দূরত্ব, এটার পিসি স্কোর কত, PC1 স্কোর কত নেগেটিভ, এই দিক থেকে, এটা পজিটিভ, এই দিক থেকে এতটুকু, এটা পজিটিভ, এই দিক থেকে এতটুকু। এটা এইভাবে তোমার পিসি স্কোর গুলোকে বের করা হয়েছে ক্যালকুলেট করে। ওই ইকুয়েশনে আমি যাচ্ছি না, কিভাবে বের করা হয়েছে এগুলো ইকুয়েশন আছে। তাহলে এটুকু বলছি যে তোমার পিসি স্কোর হচ্ছে নতুন ভেরিয়েবলের ডাটা, এটা লিনিয়ার লাইন থেকে তার যে কতটুকু দূরত্ব ডিপার্চার সেদিক থেকে বের করা হয়। PCA involves finding the agent values. PCA থেকে আমরা agent value পাই and the corresponding agent vectors of the sample correlation. Agent value হচ্ছে তোমার, তোমরা দেখছো এই যে তোমার এইটা, এই যে এগুলো হচ্ছে agent value, হ্যাঁ, আর agent vector কোনটা আমি বলতেছি তোমাকে। PCA এর যে তোমার কোএফিসিয়েন্ট গুলো সেটি হচ্ছে agent vector. Agent value are the variances of the principal component. Principal component এর PC1 এর যে তোমার ভেরিয়েন্স সেটি হচ্ছে তোমার এজেন্ট ভ্যালু, আর এজেন্ট ভেক্টর আর দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েবলস ইন দ্য প্রিন্সিপাল কম্পোনেন্ট। তাহলে এজেন্ট ভেক্টর কোনটা, এজেন্ট ভেক্টর হচ্ছে এইটা, এই যে তোমার PC1 এর যে লাইন, এখান থেকে তোমার এই যে ভেরিয়েবলের যে অবস্থান, এই যে তার যে ভ্যালুটা, সেটা হচ্ছে এজেন্ট ভেক্টর। এখানে তোমার এটা থেকে তোমার যে মাইনাস এর দিকে, তারপরে তোমার হচ্ছে প্রোগ্রেটিন, ওইটার যে তোমার অবস্থান, তার যে একটা ভ্যালু এখানে ছিল, ভ্যালুটা এখানে ছিল বলে তো প্রোগ্রেটিনকে আমরা এখানে বসাইছি, এখানে তার একটা ভ্যালু ছিল পজিটিভ PC1 এর জন্য, এটি হচ্ছে তোমার এজেন্ট ভেক্টর। এজেন্ট ভ্যালু হচ্ছে ভেরিয়েন্স অফ দা প্রিন্সিপাল কম্পোনেন্ট, আর এজেন্ট ভেক্টর অফ দা কোএফিসিয়েন্ট। তাহলে মনে রাখতে হবে এজেন্ট ভ্যালু হচ্ছে ভেরিয়েন্স, এজেন্ট ভেক্টর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ দা ভেরিয়েবলস, প্রতিটা ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট, ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট ইয়ার না, কিন্তু তোমার যে ট্রিটমেন্টের কোএফিসিয়েন্ট না, ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট। খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে ট্রিটমেন্ট, ভ্যারাইটি গুলো ছিল ট্রিটমেন্ট, ওগানে, ওয়ার গোল্ড, রুব্রা, BN4059, BN4303, এরা হচ্ছে তোমার ক্যাবেজের ভ্যারাইটি, এরা হচ্ছে তোমার কলার ভ্যারাইটির মতো, এরা না। কোএফিসিয়েন্ট হচ্ছে তোমার ভেরিয়েবলের, যেমন নাম্বার অফ লিভ পার প্লান্ট, যেমন টোটাল গ্লুকোসিনোলেট, যেমন হচ্ছে ইল পার প্লান্ট, যেমন প্রোগ্রেটিন, যেমন তোমার হচ্ছে গ্লাস হাউস ফিডিং স্কোর, যেমন হচ্ছে তোমার স্যালানিডিয়াম আছে, যেমন তোমার হচ্ছে গ্লুকোনেপিন, যেমন হচ্ছে প্লান্ট হাইট। খেয়াল করছো, এইগুলো হচ্ছে ভেরিয়েবল, প্লান্ট হাইট ভেরিয়েবল, নাম্বার অফ লিভস পার প্লান্ট হচ্ছে ভেরিয়েবল, ইল্ড হচ্ছে ভেরিয়েবল। আর হচ্ছে তোমার ট্রিটমেন্ট ছিল হচ্ছে তোমার স্যালানিডি লেভেল অথবা তোমার ভ্যারাইটি, এই ভ্যারাইটি হচ্ছে এইগুলা, এই যে যেগুলো হুইটের ভ্যারাইটি ফর এক্সাম্পল, এটা হচ্ছে ভ্যারাইটি। তাহলে কোএফিসিয়েন্ট কার, ভেরিয়েবল স্যার। ভেরিয়েবলের। কোএফিসিয়েন্ট হচ্ছে ইল্ডের, কোএফিসিয়েন্ট হচ্ছে তোমার কলার যে বার্কের ওয়েট বা কলার যে ফ্রেশ ওয়েট সেটার, বা তোমার হচ্ছে কলা যে তোমার লিভ নাম্বার অফ লিভস পার প্লান্ট সেটার কোএফিসিয়েন্ট। এই সেই কোএফিসিয়েন্টটাই এই বাই প্লটের মধ্যে তার অবস্থান, ভেরিয়েবলের অবস্থানটাকে দেখাচ্ছে, যে তোমার PC1 থেকে কত দূরে, এটা পজিটিভ ছিল, এটা নেগেটিভ ছিল, এইভাবে। আর এজেন্ট ভ্যালু হচ্ছে সরাসরি তোমরা দেখছো স্ক্রিপ্ট প্লটে যে তোমার ভেরিয়েন্স, সেটা sum of the variances of the original variables is equal to sum of the variance of the PCs. দেখো পিসি কিছুই করে না, কিভাবে পিসিএ কিছুই করে না আবার সবকিছু করে। পিসিএ তোমার হচ্ছে অরিজিনাল ভেরিয়েবলের মধ্যে যত ভেরিয়েন্স ছিল বা ভেরিয়েবিলিটি ছিল সবটাকে এক্সট্রাক্ট করে। তাহলে তোমার হচ্ছে তুমি যদি একটা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করো, তোমার যদি অরিজিনাল ভেরিয়েবল 19টা থাকে বা 20টা থাকে, তুমি পিসিও কিন্তু 20টা পাবা, এটা আমি বলছিলাম, পিসিও 20টা পাবা। কিন্তু সবগুলা পিসি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট পিসি হয় প্রথমের 1, 2 বা 3টা বা 4টা হার্ডলি, বুঝো নাই? যার জন্য তোমার হচ্ছে 1 থেকে 20টা পর্যন্ত ভেরিয়েবলের মধ্যে যতটুকু ভেরিয়েবল ছিল বা যতটুকু ভেরিয়েন্স ছিল, PC1 এর সব কয়টা পিসির
যে ভেরিয়েন্সের সমষ্টি সেটা অরিজিনাল ভেরিয়েন্সের সমান। অরিজিনাল ভেরিয়েন্সের ভ্যালু যদি তোমার 2 মিলিয়ন হয় তাহলে তোমার হচ্ছে সাম অফ দ্য ভেরিয়েন্সেস অফ দ্য পিসিসও তোমার 2 মিলিয়ন হবে। সেটা যদি 1 হয় অরিজিনালের জন্য, তোমার হচ্ছে ডিরাইভ যে ভেরিয়েবল PC1 PC2 তার যে ভেরিয়েন্স সেটাও 2 হবে। That means that PCs together account for all of the variation in the original data. Original ডাটার মধ্যে যতটুকু ভেরিয়েশন ছিল সবকটাই প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস বা প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলো এক্সট্রাক্ট করে, কোনো কিছু বাদ দেয় না। কিন্তু অ্যাডভান্টেজটা হচ্ছে কি, তোমার এই প্রথম যে বড় বড় পিসি গুলো PC1 PC2 মেজর ভেরিয়েশন গুলোকে এক্সট্রাক্ট করে নিয়ে যায়, যার জন্য 20টা পিসি পাইলেও 17টাই বাদ। প্রথম 3টা আমরা এক্সপ্লেন করলে আমরা ডাটার মধ্যে মেজর ভেরিয়েশনের সোর্স কি সেটা আমরা বলে দিতে পারি। The first few PCs usually explain a large proportion of total variation in the data. এটাই বলতেছি বারবার যে প্রথম কয়েকটা পিসি তোমার হচ্ছে টোটাল ভেরিয়েশন কে এক্সপ্লেন করে, টোটাল ভেরিয়েশনের মেজর পার্ট কে, লার্জ পোর্শন অফ দ্য টোটাল ভেরিয়েশন কে এক্সপ্লেন করে। যেমন আমরা কলার ক্ষেত্রে দেখছিলাম যে প্রথম 2টা পিসি 96% ডাটা ভেরিয়েশন কে এক্সপ্লেন করে। কোন কোন ক্ষেত্রে সেটা 70% হইতে পারে, 2টা বা 3টা মিলে 80% হইতে পারে, তাও তোমার এটা কিন্তু মেজর। তাইলে এইটা ছিল স্ক্রিপ্লট। স্ক্রিপ্লট আমরা কিভাবে পাই, ধরো তোমার অরিজিনাল ভেরিয়েবল ছিল 12টা, তুমি পিসিও কিন্তু 12টা পাবা, 1 2 PC1 PC2 PC12 পর্যন্ত। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তোমার এখানে এই ফিগারে প্রথম 3টা যে পিসি তার যে এজেন্ট ভ্যালু আসলে কি, এজেন্ট ভ্যালু কি বলো? কে বলবে এজেন্ট ভ্যালু কি? স্যার প্রিন্সিপাল কম্পোনেন্টের মধ্যে যে ভেরিয়েন্স গুলো, ভেরিয়েন্স অফ দ্য পিসিস, ভেরিয়েন্স অফ দ্য পিসিস, প্রতিটা পিসির ভেরিয়েন্স। তার মানে PC1 এর ভেরিয়েন্স ছিল সবচেয়ে বেশি 4, PC2 এর ভেরিয়েন্স ছিল 2, PC3 এর ভেরিয়েন্স ছিল 1, আর বাকিগুলোর ধীরে ধীরে অনেক কম, একের চেয়ে কম। তাহলে প্রথম 3টা পিসি হচ্ছে ইম্পর্টেন্ট। আবার আমি বলতেছি এজেন্ট ভ্যালু হচ্ছে ভেরিয়েন্স অফ দ্য প্রিন্সিপাল কম্পোনেন্ট, আর এজেন্ট ভেক্টর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েবল, যেটা দিয়ে তোমার ওই যে বাই প্লটে এই ভেরিয়েবলগুলোর অবস্থান নির্ধারিত হয়েছে। Drawing a script plot, agent values against the number of original variables is a popular approach to decide how many PCs explain large proportion of the data variation. এই যে তোমার এই স্ক্রিপ্ট প্লট ড্র করে আমরা বলতে পারি যে কোন কোন পিসি গুলো ইম্পর্টেন্ট এবং কোন পিসি গুলো লার্জ প্রপোর্শন অফ ডাটা ভেরিয়েশন কে এক্সপ্লেন করে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম 3টা পিসি লার্জ প্রপোর্শন অফ ডাটা ভেরিয়েশন কে এক্সপ্লেন করে, কারণ এদের ভেরিয়েন্স বেশি। এদের ভেরিয়েন্স বেশি মানে হচ্ছে এদের এজেন্ট ভ্যালু বেশি, এটাই বলছে এখানে। Also, which agent values are large and which agent values are small need to be considered. কোনটার এজেন্ট ভ্যালু বেশি কোনটার এজেন্ট ভ্যালু কম সেটাকে কনসিডার করতে হবে। সাধারণত প্রথম পিসি গুলার প্রথম 1 2টা বা 3টা পিসির এজেন্ট ভ্যালু বেশি হয় বা ভেরিয়েন্স বেশি হয়, এবং সেগুলোকে আমরা পরবর্তীতে এক্সপ্লেন করব। Once the important PCs are identified, যখন তুমি ইম্পর্টেন্ট পিসি গুলোকে আইডেন্টিফাই করলা যে কয়টাই পিসি ইম্পর্টেন্ট, 2টা নাকি 3টা না 4টা বা 1টা, সেটা যখন তুমি আইডেন্টিফাই করলা, it is suggested to try to attach meaningful labels to these components. যখন তুমি প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করবা তখন দেখবা যে তোমার PC1 আসলে কিসের জন্য এই 2টা যে ভেরিয়েবল গুলোকে কি জন্য ভাগ করছে। যদি আমরা এখানে দেখি এই গ্রাফটাতে PC1 আসলে কি যে কাকে কাকে ভাগ করছে, PC1 ভাগ করছে হচ্ছে যাদের ইনসেক্ট ফিডিং ড্যামেজ বেশি, বোথ গ্লাস হাউস এবং ইনভিট্রি কন্ডিশনে যে ভ্যারাইটি গুলার ইনসেক্ট ফিডিং স্কোর বেশি সেইগুলাকে ভাগ করছে যেগুলার ইনসেক্ট ফিডিং কম। তার রেসিস্টেন্ট ক্যাবেজ ভ্যারাইটি গুলাকে তোমার হচ্ছে রেসিস্টেন্ট ক্যাবেজ ভ্যারাইটি গুলাকে সাসেপ্টেবল থেকে আলাদা করছে, বুঝতে পারছো? তাইলে এখানে লেভেল কি তোমার হচ্ছে PC1 হচ্ছে, আমরা একটা লেভেল দিতে পারি PC1 কে, একটা নাম দিতে পারি, নাম কি তোমার হচ্ছে রেজিস্ট্যান্ট ভার্সাস সাসেপ্টেবল ক্যাবেজ জেনোটাইপ। এই যে একটা লেভেল দিলাম, একটা নাম দিলাম PC1 এর নাম কি রেজিস্ট্যান্ট ভার্সাস সাসেপ্টেবল ক্যাবেজ জেনোটাইপ। অথবা অন্যভাবে বলতে পারো তোমার টোটাল হায়ার গ্লুকোসিনোলেট এন্ড প্রোগোয়েট্রিন, বা হায়ার গ্লুকোসিনোলেট টোটাল গ্লুকোসিনোলেট বেশি এগুলার, আর এটা হচ্ছে তোমার হচ্ছে হায়ার গ্লুকোসিনোলেট ভার্সাস লোয়ার গ্লুকোসিনোলেট জেনোটাইপস, সেটাও একটা নাম দিতে পারি। তার PC1 এর একটা নাম দেওয়া, এটা হচ্ছে লেভেলিং।
এটা তোমাকে বুঝে করতে হবে। তুমি যেদিকে যাও ভ্যারাইটির দিকে গেলে তোমার হচ্ছে সাসেপ্টেবল ভার্সাস রেসিস্ট্যান্ট, অথবা তোমার হাই গ্লুকোসিনোলেট ভার্সাস লো গ্লুকোসিনোলেট ভ্যারাইটিস, অথবা এই যে তোমার ইনসেক্ট ফিডিং এর কথা যদি বলো তাহলে তো সাসেপ্টেবল ভার্সাস রেসিস্ট্যান্টই হয়। এই যে তোমার PC1 দেখে তুমি যে একটা ডিসিশন নিতে পারতেছো, এটি হচ্ছে লেভেলিং করা। বুঝছো কেউ? আরেকবার বলুন স্যার। তাইলে PC1 কে একটা লেভেল দেওয়া মানে হচ্ছে PC1 আসলে কি বলতেছে, PC1 কি বলতেছে সেটাকে বোঝা। যেমন PC1 এখানে কি বলতেছে, আমি দেখতে পাচ্ছি যে এই পজিটিভের দিকে তোমার হচ্ছে ফিডিং ড্যামেজ বেশি, নেগেটিভের দিকে ফিডিং ড্যামেজ কম, তার মানে হচ্ছে সাসেপ্টেবল ভার্সাস রেসিস্ট্যান্ট ক্যাবেজ জেনোটাইপ, এটা বলতে পারি। অথবা বলতে পারি যে হায়ার গ্লুকোসিনোলেট কন্টেনিং ভার্সাস লোয়ার গ্লুকোসিনোলেট কন্টেনিং তোমার ক্যাবেজ জেনোটাইপ। এটা নাম দিলাম না আমরা, কারণ এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এইদিকে তোমার হচ্ছে এই ভ্যারাইটিগুলার গ্লুকোসিনোলেট বেশি, এই ভ্যারাইটিগুলার গ্লুকোসিনোলেট কম। আর এটা বোঝা যাচ্ছে যে এই ভ্যারাইটিগুলার তোমার হচ্ছে রুব্রা এবং ওয়্যার গোল্ডের ইনসেক্ট ফিডিং ড্যামেজ বেশি, মানে সাসেপ্টেবল ওরা, ভার্সাস এরা হচ্ছে রেসিস্ট্যান্ট। এই যে নাম দেওয়া, এটি হচ্ছে লেভেলিং। বুঝছো? কেউ বোঝেনি? জি স্যার বুঝেছি, কিন্তু স্যার PC2 এরও কি এরকম লেবেল করা যাবে? PC2 এরও লেভেল করা যাবে, এটা তোমার ক্লিয়ারলি, যেমন সংক্ষেপে আমরা করতে পারি হাই প্রোগোইট্রিন ভার্সাস লো গ্রুপ প্রোগোইট্রিন জেনোটাইপ। যেমন হচ্ছে ওয়্যার গোল্ড এবং তোমার হচ্ছে BN4093, এদের মধ্যে প্রোগোইট্রিন বেশি, আর রুব্রার মধ্যে একদম লোয়েস্ট প্রোগোইট্রিন। এর নাম দেওয়া যাবে এরকম। বুঝছো না? জি স্যার বুঝেছি, থ্যাংক ইউ। তাহলে লেভেল, the usual procedure is looking at the corresponding coefficient। কিভাবে আমি নামটা দিলাম, যে করেসপন্ডিং কোএফিসিয়েন্ট দেখে। প্রোগোইটিনের কোএফিসিয়েন্ট হচ্ছে PC2 এর দিকে সবচেয়ে বেশি, এবং হচ্ছে গ্লুকোনেপিনের সবচেয়ে কম, বা নিওগ্লুকোপ্রাসিসিনের সবচেয়ে কম। তাহলে প্রোগোইটিনের গ্লুকোসিনোলের PC2 এর জন্য প্রোগোইটিনের সবচেয়ে বেশি পজিটিভ, 2 এর বেশি। এই জন্য প্রোগোইটিন দিয়ে আমি একটা নাম দিলাম, তুমি তোমার পছন্দ মতো নাম দিবা, তবে এটা মানে রিজনেবল হতে হবে। যে অনেক এই যে প্রোগোইটিনের যত বেশি তোমার পজিটিভ কোএফিসিয়েন্ট, অত নেগেটিভ কোএফিসিয়েন্ট কিন্তু তোমার গ্লুকোনেপিনের না, একের কাছাকাছি। তাহলে প্রোগোটিনের সবচেয়ে বেশি তোমার এখানে রাইট আছে, তার মানে তার দিকেই যাওয়ার। এবং কোএফিসিয়েন্ট কার হয়, কোএফিসিয়েন্ট হচ্ছে ভেরিয়েবলের হয়। প্রোগোটিনের গ্লুকোসিনোলেট প্রোগোটিনের কোএফিসিয়েন্ট সবচেয়ে বেশি পজিটিভ PC2 এর জন্য, যার জন্য আমি প্রোগোটিন দিয়ে নাম দিছি হাই প্রোগোটিন ভার্সাস লো প্রোগোটিন জেনোটাইপ। হাই প্রোগোটিন হচ্ছে ওয়্যার গোল্ড এবং BN4049, লো প্রোগোটিন হচ্ছে রুব্রা BN3383। এটা তাহলে কোএফিসিয়েন্ট দিয়ে তোমার হচ্ছে লেভেল করা হয়। তাহলে দেখো এই যে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, এখানে তোমার 48 বা 50 এর কাছাকাছি আর 30, প্রায় 70% ভেরিয়েশন প্রথম দুইটা প্রিন্সিপাল কম্পোনেন্ট এক্সপ্লেইন করছে। টোটাল ভেরিয়েশনের মধ্যে 70% ভেরিয়েশন অনেক। আর এখানে ভেরিয়েবল কয়টা ছিল, ভেরিয়েবল ছিল এই কালোগুলা বাদ দিয়ে বাকি সব কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা ভেরিয়েবল ছিল। আর এগুলো হচ্ছে ভ্যারাইটির নাম, এগুলা পরে বসাইছি আমি। তাহলে 14টা ভেরিয়েবল থেকে আমি এখানে 2টা ভেরিয়েবল পাইছি। 14টা ছিল অরিজিনাল ভেরিয়েবল, কে কে প্রোগোইটিন, টোটাল গ্লুকোসিনোলেট, ইনসেক্ট ফিডিং ড্যামেজ, গ্লুকোরাফিনিন, এগুলো হচ্ছে তোমার অরিজিনাল ভেরিয়েবল। আর ডিরাইভ ভেরিয়েবল কি এখানে বলো তো একজন এই বাই প্লটে? স্যার PC1 আর PC2। গুড। কোএফিসিয়েন্ট কি? স্যার কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে যে সিনগ্রিনিন বা গ্লুকোবারভেরিনের যে মানগুলোর জন্য আমরা এই অবস্থান। তাহলে এটার অবস্থান দেখো কি, ধরো তোমার হচ্ছে PC1 এর জন্য প্রোগোইটিনের ভ্যালু হচ্ছে 2 এর কাছাকাছি, এই যে এখানে। হ্যাঁ, PC1 এর জন্য তোমার হচ্ছে গ্লুকোব্রাসিসিনের ভ্যালু হচ্ছে -3 এর কাছাকাছি, ঠিক আছে। সিনিগ্রিনের ভ্যালু হচ্ছে, একটা ভ্যালু ছিল আমি সেটা বসাই দিয়ে সিনিগ্রিনকে বসাইছি, এভারেজটা এখানে। সিনিগ্রিনের ভ্যালু হচ্ছে 1 এর কাছাকাছি, বুঝতে পারছো। মিথক্সি গ্লুকোব্রাসিসিনের 0.5 এর কাছাকাছি। তাহলে এটা নেগেটিভ এগুলা। আবার পজিটিভ গ্লুকোনেপিন ধরো তোমার 1.5 এর কাছাকাছি, তোমার নিওগ্লুকোপ্রাসিসিন 2 এর কাছাকাছি,
গ্লুকোরাফেনিন ধরো তোমার 4, হ্যাঁ, গ্লুকো ইউরোসিন সেটা 4 পজিটিভ। আবার ধরো তোমার এই গ্লুকোইভেরিন হচ্ছে -2, -2.5, এইটা হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট। আবার যদি PC2 দেখি, PC2 তে তোমার হচ্ছে প্রোগোইটিনের ভ্যালু হচ্ছে 2.5 প্লাস। আবার তোমার হচ্ছে গ্লুকোনেপিনের ভ্যালু -1 এর কাছাকাছি। নিওগ্লুকোপ্রাসিসিন তোমার হচ্ছে -1, ঠিক আছে। গ্লুকোব্রাসিসিন 0.5 এর মতো প্লাস। আবার তোমার হচ্ছে গ্লুকোনেপিন হচ্ছে তোমার -0.8 এরকম, বুঝছো। গ্লুকোরাফেনিন PC2 এর জন্য তোমার হচ্ছে ধরো তোমার 0.2 বা 3 প্লাস। আবার এই গ্লুকোরাফেনিন তোমার হচ্ছে PC1 এর জন্য তার ভ্যালু হচ্ছে তোমার ধরো এখানে 4। বুঝছো সবাই রেবেকা? জি স্যার। এইগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট। এই কোএফিসিয়েন্ট গুলোকে বলা হয়, কোএফিসিয়েন্ট গুলোকে কি বলা হয়, নাম কি? এইগেন ভেক্টর। গুড, এজেন্ট ভেক্টর। আর এজেন্ট ভ্যালু কি? ভেরিয়েন্স অফ দ্য পিসিস। ভেরিয়েন্স অফ দ্য পিসিস। PC1 এর ভেরিয়েন্স, PC2 এর ভেরিয়েন্স, PC3 এর ভেরিয়েন্স, যেটা দিয়ে আমরা স্ক্রিপ্ট রড তৈরি করছি। এখন তোমাদেরকে হুইটের ড্রাউটে একটা ডাটা দেওয়া হয়েছিল, যেটা দিয়ে আমি কাজ করিনি, এখানে দেওয়া হয়েছিল না? জি স্যার। হ্যাঁ, হুইটের একটা ড্রাউটের ডাটা দেখা হয়েছিল। এখানে তোমার হচ্ছে 3টা স্যালিনিটি লেভেলের ট্রিটমেন্ট আছে। তোমার হচ্ছে 3টা ট্রিটমেন্টের মধ্যে ছিল তোমার হচ্ছে 0, 50 মিলিমোলার এবং 100 মিলিমোলার সোডিয়াম ক্লোরাইড, এবং 13টা হুইটের ভ্যারাইটি ছিল 1 থেকে 13 পর্যন্ত। তোমাদের কাজ হবে আগামী 2 মাস ধরে, তোমার হচ্ছে 2 মাসের কাজ না, যদিও 1 দিন বা 2 দিনের কাজ। অলরেডি আমাকে কোনো একজন ছাত্র এমনি করে জমা দিছিল। এটা তোমার ওইটার উপর একটা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করা, ওইটা ডাটা দিয়ে, এবং তোমার সুন্দর করে এক্সপ্লেইন করা। তুমি যেরকম পেপারে দেখছো না এক্সপ্লেইন করা আমার পেপারগুলোর মধ্যে, বা অন্যান্য পেপারে তুমি যে অ্যাসাইনমেন্ট জমা দিছো, এরকম করে তোমার একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে দিবা। এইটাই তোমাদের বাকি অ্যাসাইনমেন্ট এই কোর্সের, এবং তোমার বাকি 15 নাম্বার ওইখানে, বা ওই দুটো মিলে আমি 20 এর মধ্যেই বুলেট করব। বুঝেন এই বিষয়টা? হুইটের ডাটা দিয়ে একটা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস করে সেটাকে এক্সপ্লেইন করে জমা দিবা। আর কেউ যদি মনে করো তোমার নিজের ডাটা থাকে, নিজের ডাটা দিয়ে তোমার থিসিসের অংশটা করতে চাও, সেটা ওয়েলকাম। আমি তোমার ডাটা গোপন রাখবো, কোনো অসুবিধা নাই। কারণ আমার কাছে অনেক গোপনীয় জিনিস আছে, বিভিন্ন জার্নাল থেকে পেপার আসে, রিভিউ করি। কারো পেপার আমি নিজের বলে কোনোদিন ছাপাবো না, বুঝলেন এই বিষয়টা? তোমারটা তোমার থাকবে, তুমি যারা স্টুডেন্ট হও না কেন, তুমি সেফ। বুঝতে পারছো বিষয়টা? তোমার ডাটা দিয়ে তুমি যদি অ্যানালাইসিস করে আমাকে জমা দাও, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস বুঝতে চাও বা আমার কাছে দেখাইতে চাও, তাও করতে পারো। আর যদি তোমার ডাটা না থাকে, তাহলে ওইটি ডাটা দিয়ে করবে। এবং তোমাদের সময় হচ্ছে আনলিমিটেড পরীক্ষার আগ পর্যন্ত। পরীক্ষা হয়তো কবে জানি না, তবে ইউজুয়ালি ধরে নাও যে 28 ফেব্রুয়ারি লাস্ট ডে, এটা ভালো। 2 মাস সময় দিলাম, 2 মাসের বেশি। 28 ফেব্রুয়ারির মধ্যে জমা দিলে হবে। তবে তোমার যখন ইউনিভার্সিটি খুলবে এবং পরীক্ষা দিবে, আমাকে একটা হার্ড কপিও জমা দিবে। আসলে হার্ড কপিতে নাম্বার দেওয়ার নিয়ে আমরা ওগুলো পাঠাইতে হয়, মানে পরীক্ষা শাখায় জমা দিতে হয়। না দিলেও কিছু হবে না আমার জন্য, কিন্তু একটা রেকর্ড থাকা ভালো, অ্যাসাইনমেন্টটা। হ্যাঁ, সবাই বুঝতে পারছো? স্যার অ্যাসাইনমেন্টটা কি ফুল একটা হচ্ছে পেপারের মতো হবে? তুমি অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিসের আউটপুট গুলো দিবা, বাইপ্লট দিবা, স্ক্রিপ্ট প্লট দিবা, বুঝছো? দিয়ে এই যে এটাকে তোমার এক্সপ্লেইন করবা, তাহলে একটা ছোট পেপারের মধ্যে হবে, 2-3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা যাই হয় টাইপ করা, বুঝছো? জি স্যার। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস শেষ। আমি এবার এই জন্য থিওরিটিক্যালি আগে পড়াইছি, কারণ প্রথমে প্র্যাকটিক্যাল পড়াইছি। থিওরিটিক্যালি প্রথমে এগুলা বললে তোমাদের কাছে খুব বেশি কঠিন মনে হতো আমার ধারণা। এই জন্য লাস্ট ক্লাস এটা বলছি, এখান থেকে এইভাবেই বলবো। তাহলে শুরু থেকে আমি যেটা বলছিলাম যে পিসি যেটা করে সেটা হচ্ছে ডাইমেনশনকে রিডিউস করে 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, হাজার হাজার ডাইমেনশন থেকে তোমার এনে তোমার হচ্ছে তোমাকে 2-3টা ডাইমেনশনের মধ্যে নিয়ে আসে সবগুলোকে, ডাটাটাকে। এবং তোমার হচ্ছে নতুন যে ডাইমেনশন
আগে ছিল জিনের এক্সপ্রেশন 1, জিনের এক্সপ্রেশন 2 বা জিনের এক্সপ্রেশন 3, সেটাকে নতুন একটা তোমার প্যাটার্ন লিনিয়ার রিলেশন নিয়ে আসলো, সেটার নাম হচ্ছে পিসি1। এই গ্রিন লাইনটাই হচ্ছে পিসি1 এবং এই রেড লাইনটা হচ্ছে পিসি2। এবং তোমার এই যে পিসি1 এর এই যে ডান দিকে যারা আছে এরা হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট, যেমন এই ভেরিয়েবলের জন্য এই কোএফিসিয়েন্ট হচ্ছে পজিটিভ, এই ভেরিয়েবলের জন্য কোএফিসিয়েন্ট হচ্ছে নেগেটিভ। অনুরূপভাবে পিসি2 এর জন্য এইদিকে যারা এরা পজিটিভ, এইদিকে যারা এরা নেগেটিভ। এটা দিয়েই পরে বাইপ্লট হয়েছে। এবং তোমার যদি পি অরিজিনাল ভেরিয়েবল থাকে, তোমার যদি 20টা অরিজিনাল ভেরিয়েবল থাকে, সেখান থেকে তুমি 2টা বা 3টা কিউ ডিরাইভ ভেরিয়েবল পিসি1 পিসি2 দিয়েই তুমি মূল ডাটার ভেরিয়েশনকে এক্সপ্লেন করতে পারবা। নতুন যে ডিরাইভ ভেরিয়েবল তাদেরকে পিসি1 পিসি2 পিসি3 বলে। পিসিএ করতে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কোরিলেটেড ডাটা নিতে হবে। আনকোরিলেটেড ডাটা নিয়ে পিসি করলে এটা তোমার ভালো জার্নালে তুমি পাবলিশ করতে পারবে না, যারা বুঝে ওরা আটকায় দিবে, রিভিউয়াররা তোমার এটা কমেন্ট করবে যে আনকোরিলেটেড ডাটা নিয়ে করছে কেন। এটা শুধু এটা চুলের সাথে তো, মানুষের চুলের সংখ্যা বা চোখের কালারের সাথে তো আসলে হাইটের কোনো রিলেশন থাকার কথা না, এরকম প্রশ্ন করবে। তাইলে তোমার কেন আমরা পিসি করি, কারণ হচ্ছে অরিজিনাল ভেরিয়েবলের চেয়ে অনেক কম সংখ্যক তোমার হচ্ছে ভেরিয়েবল কে আমরা এক্সপ্লেন করতে পারি বা নিয়ে আসতে পারি, এবং সেটা মূল যে ভেরিয়েশনকে পিক আপ করে। পিসি স্কোর হচ্ছে তোমার যে ডিরাইভ ভেরিয়েবল তার ভ্যালু, ডিরাইভ ভেরিয়েবল গুলোর ভ্যালু হচ্ছে পিসি স্কোর। আমরা তোমাকে পিসি1 এর স্কোর, পিসি2 এর স্কোর এগুলো বের করে দেখাইছিলাম। এজেন্ট ভ্যালু হচ্ছে তোমার যে পিসি স্কোর গুলা তার ভেরিয়েন্স, এজেন্ট ভেক্টর হচ্ছে তোমার ভেরিয়েবল গুলার তোমার হচ্ছে কোএফিসিয়েন্ট। অরিজিনাল ভেরিয়েবল গুলার মধ্যে যদি টোটাল ভেরিয়েবিলিটি সেটা তোমার হচ্ছে পিসি গুলা যে কটা হয়, পিসি অরিজিনাল ভেরিয়েবলের সংখ্যা যত, পিসির সংখ্যাও তত, এবং পিসির মধ্যে যে ভেরিয়েবিলিটি, অরিজিনাল ভেরিয়েবিলিটি সমান 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 সমান, টোটাল ভেরিয়েশন সমান। তার মানে হচ্ছে যে পিসিএ কোনো ভেরিয়েশনকে বাদ দেয় না, কিন্তু তোমার মেজর ভেরিয়েশন গুলাকে একদিকে নিয়ে আসে, পিসি1 পিসি2 তে নিয়ে আসে। এটা হচ্ছে স্ক্রিপ্ট প্লট, এবং স্ক্রিপ্ট প্লট দেখে আমরা বুঝতে পারবো যে কোন ভেরিয়েবল গুলার, কোন পিসি গুলার এজেন্ট ভ্যালু বেশি বা ভেরিয়েন্স বেশি, এবং সেগুলো আমরা এক্সপ্লেন করার জন্য নিয়ে যাব। আমরা পিসি এর কোএফিসিয়েন্ট বা ভেরিয়েবল গুলার তোমার ডিস্ট্রিবিউশন দেখে পিসি1 এর একটা নাম দিতে পারি, পিসি2 এর একটা নাম দিতে পারি। এই নাম দেওয়াকে বলে লেবেলিং। যেমন এটাকে আমি বলছি যে হাই প্রোগ্রেটিন ভ্যারাইটিস ভার্সাস লো প্রোগ্রেটিন ভ্যারাইটি পিসি2 এর জন্য, পিসি1 এর জন্য বলছি আমি সাসেপ্টেবল ভ্যারাইটিস ভার্সাস রেসিস্ট্যান্ট ভ্যারাইটিস টু ইনসেক্ট। এদিকে রেসিস্ট্যান্ট কারণ হচ্ছে এদের ড্যামেজ কম, ড্যামেজ থেকে এরা কাছে। এই দুইটা ভ্যারাইটি ওয়্যার গোল্ড এবং রুব্রা ড্যামেজের কাছে বা পিসি1 এর এই ভাগে পড়ছে, এই জন্য এরা হচ্ছে সাসেপ্টেবল, আর এরা হচ্ছে রেসিস্ট্যান্ট। যত দূরে তত রেসিস্ট্যান্ট। এটাকে লেভেলিং করা বলে। এইটা, এই লেভেলিং করাটা তোমার হচ্ছে যারা বিগিনার ওদের জন্য একটু কঠিন, যে যত বেশি তোমার হচ্ছে এক্সপেরিয়েন্সড হবে তার জন্য তত সহজ। যেমন আমি খুব দ্রুত একটা লেভেলিং দিয়ে দিছি রিজনেবল, সেটা তুমিও পারবা ধীরে ধীরে। তুমি তো বুঝছো আমি একটা টেকনিক শিখাইছি, সেটা হচ্ছে যে এক্সট্রিম দূরে যারা থাকবে পিসি1 এর জন্য সেটা, এবং সেটাকে নাম দেওয়ার জন্য নিবা। পিসি2 এর জন্য এক্সট্রিম দূরে যারা থাকবে তাদেরকে নিয়ে নাম দিবা, যে ভেরিয়েবল গুলো থাকবে তাদের কথা বিবেচনা করে তুমি নাম দিবা। লাস্ট হচ্ছে তোমাকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, সেটা হচ্ছে হুইটের ডাটা অথবা তোমার পছন্দ মতো কোনো ডাটা দিয়ে একটা তোমার পিসিএ করে আমার কাছে জমা দিবা ফেব্রুয়ারি 28শে ফেব্রুয়ারি রাত 12টার মধ্যে। তাহলে তোমার পিসি1 শেষ হয়ে যাবে, পিসি প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস শেষ হয়ে যাবে। আগামী ক্লাসে আমরা পরের যে স্টাডি ক্যানোনিক্যাল ডিসক্রিমিনেন্ট অ্যানালিসিস কম কাজে লাগে। তোমাদের পিসি এর উপরে আমি কমপক্ষে 4টা ক্লাস নিয়েছি আমার যতদূর মনে পড়ে, এবং তোমার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এটাই। এইটুক যদি পারো তুমি ধরো এই কোর্স তুমি সাকসেসফুলি কমপ্লিট করছো, এরপরে বাকি যা আসবে সেগুলোকে বোনাস হিসেবে ধরে নেবে। তোমার ধরো এই যে পিসি1 তুমি শিখে গেছো আর কি, এরপরে বাকিগুলো পিসি2 পিসি3 হবে, পিসি4 হবে।
মেজর জিনিস তুমি শিখছো এই কোর্স থেকে, এরপরে তোমার বাকি আরো আছে, তোমার ম্যানোভা আছে, ক্যানোনিক্যাল কোরিলেশন আছে, ক্লাস্টার অ্যানালাইসিস আছে, সেগুলো তুমি যতটুকু শিখতে পারো শিখবা। আজকে মনে হয় 24 তারিখ, 24/12/2020। আইডি নাম্বার 2, Yes, sir. আইডি নাম্বার 9, Yes, sir. আইডি নাম্বার 12, হারিফা, আইডি নাম্বার 16, কুসুম, Yes, sir. আইডি নাম্বার 18, Yes, sir. আইডি নাম্বার 19, Yes, sir. আমাদের না, আইডি নাম্বার 21, Yes, sir. আইডি নাম্বার 24, Yes, sir. 24 কে সেতাও, আইডি নাম্বার 25, কে, আইডি নাম্বার 29, Yes, sir. আইডি নাম্বার 30, Yes, sir. আইডি নাম্বার 32, Yes, sir. আচ্ছা তোমরা একটু থাকো, তোমাদের আরেকটা জিনিস শিখাই আমি, সেটা হচ্ছে যে 10 মিনিট লাগবে, পিসি এর মধ্যেই তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ মিনিটেবের? জি স্যার। ওকে, তাহলে তোমার হচ্ছে এখানে, আচ্ছা আমরা নতুন করে এটা করি, ডাটা, ও এখানে ছিলই, ইনসার্ট, খেয়াল করো এটা হচ্ছে তোমার, দেখতে পাচ্ছ তো না এই যে মিনিটেবের ওয়ার্কশিট, এটা ছিল আমাদের বান্নার, দেখতে পাচ্ছ না তোমরা? जी sir. ওকে, এটা ছিল আমাদের বানানার ডাটা, এই যে 3টা ভ্যারাইটি ছিল, একটা, দুইটা, 3টা ভ্যারাইটি, এবং প্রত্যেকটা 5টা করে রেপ্লিকেট ছিল, এবং আমরা পিসি করছিলাম, পিসি করে এই যে পিসি এর আউটপুট, এখানে প্রথম পিসি তোমার ছিল 64% এবং দ্বিতীয় পিসি তোমার হচ্ছে 32% ডাটা ভেরিয়েশনকে এক্সপ্লেন করছিল, এবং আমরা পিসি স্কোর পাইছিলাম, এই যে পিসি 1 এর স্কোর, পিসি 2 এর স্কোর, এগুলো পাইছিলাম। এখন আমরা একটা জিনিস টেস্ট করব, বা তোমরা যে লেভেল 4 এ এনোভা করছিল না, সেই এনোভাটা আমি তোমাকে দেখাই দেব। এটা কি দেখাবো, আমি তোমাকে দেখাবো যে এই যে পিসি 1 যে স্কোর গুলা পাইছো, এগুলা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা ভ্যারাইটির জন্য। তার মানে তোমার হচ্ছে এই যে পিসি স্কোর গুলো, সেগুলো সিগনিফিকেন্ট কিনা, তার মানে এই পিসি 1টা তোমার ভ্যারাইটি ডিফারেন্স কে রিয়েলি এক্সপ্লেন করে কিনা, এটা তোমার আমি বের করব। দেখো কিভাবে,
স্টেট এর দ্বারা কিন্তু তোমাকে আমি এনোভা করাও শিখাই দিচ্ছি। তাহলে এখানে কি এই যে এটা আমি আবার করি, এগুলো বাদ দিয়ে দিই। দেখো আমার কাছে যে ডাটাটা আছে ভ্যারাইটি থেকে, ভ্যারাইটি তিনটা ভ্যারাইটির এই যে তোমার বানানের ডাটা গুলো আছে। হ্যাঁ, আমি আবার নতুন করে করতেছি। পিসিএ C3 থেকে C7, তারপরে কি লিখবো বলো তো? কি লিখবো? স্কোরস। হ্যাঁ, স্কোরস, সাবকমান্ড স্কোরস। স্কোরস কোথায় কি লিখবো বলো তো? স্যার ফাঁকা কলামগুলো, ফাঁকা 5টা কলাম। C9, হ্যাঁ তো 5টা অথবা 3টা। আমি যদি 2টা পিসি এখানে ইম্পর্টেন্ট ছিল, আমি মাত্র 2টা নিলাম। আগে 5টা দিলে 5টা দিতে পারি। C9 C10 দিলাম, বুঝছো? C9 থেকে C10 দিলাম। এই যে 2টা আসছে, এটা হচ্ছে C9 C10 হচ্ছে প্রথম 2টা আসছে, যেটা হলো তোমার PC1 প্রথমটা, আর দ্বিতীয়টা হচ্ছে তোমার PC2, এই 2টা আসছে। এখন আমি দেখবো যে PC1 এর যে স্কোর গুলা, এই প্রথম 5টা ভ্যারাইটি 1 এর, দ্বিতীয় 5টা হচ্ছে ভ্যারাইটি 2 এর, তৃতীয় 5টা ভ্যারাইটি 3 এর। এরকম ভ্যারাইটি ডাটা দেওয়া থাকলে তোমরা 4th ইয়ারে অনেক কিছু করে TSS BSS VSS এগুলো বের করে শেষে তোমার এফ ভ্যালু বের করে এদের মধ্যে সিগনিফিকেন্স বের করছো না, মনে পড়ে? জি স্যার। হ্যাঁ, এইটা আমি তোমাকে সংক্ষেপে দেখায় দিব কিভাবে। স্টেট এনোভা লেখো ওয়ান ওয়ে, স্টেট এনোভা ওয়ান ওয়ে। স্টেট এনোভা ওয়ান ওয়ে লিখছো সবাই? স্টেট এনোভা ওয়ান ওয়ে, ওয়ান এর মধ্যে ক্লিক করলাম করে রেসপন্স, আমার রেসপন্স হচ্ছে PC1 PC2 এগুলো হচ্ছে রেসপন্স। রেসপন্সে ক্লিক করে তোমার PC1 এ ক্লিক করে সিলেক্ট করলাম, তাহলে রেসপন্স এখানে এসে গেল। আমার ফ্যাক্টর হচ্ছে ভ্যারাইটি, মানে ট্রিটমেন্ট হচ্ছে আমার ভ্যারাইটি। ভ্যারাইটি সিলেক্ট করে সিলেক্ট দিলাম, এই যে এখানে এসে পড়লো। আমি আবার দেখাচ্ছি তোমাকে এই জিনিসটা। স্টেট এনোভা ওয়ান ওয়ে সিলেক্ট করলাম, এরপরে যে রেসপন্সের বক্সের ভিতরে ক্লিক করলে এই যে এখানে বাম দিকের গুলো অ্যাপিয়ার করবে। রেসপন্স আমার কি PC1 সিলেক্ট করলাম, ফ্যাক্টর কি আমার ভ্যারাইটি সিলেক্ট করলাম, এইটুক লেখো খাতায়। রেসপন্সের ভিতরে ক্লিক করে PC1 কে সিলেক্ট করলাম, তারপর আবার ফ্যাক্টরের মধ্যে সিলেক্ট করে ক্লিক করে ভ্যারাইটি কে সিলেক্ট করলাম। এখান থেকে গ্রাফ করা যাবে চাইলে, আমি এই মুহূর্তে গ্রাফ করছি না, গ্রাফ ডিলিট করে দিলাম। এখান থেকে কম্পারিজন করা যাবে, আমি টু কিস পেয়ারওয়াইজ কম্পারিজন সিলেক্ট করলাম এবং গ্রুপিং ইনফরমেশন ক্লিক করলাম, এই দুইটা রাখলাম। টু কিস পেয়ারওয়াইজ কম্পারিজন এবং গ্রুপিং ইনফরমেশন কোথা থেকে নিয়েছি? এই কম্পারিজন থেকে। টু কিস সিলেক্ট দিলাম এবং তোমার হচ্ছে গ্রুপিং ইনফরমেশন সিলেক্ট দিলাম। এইটুকু এটুকু লিখতে পারছো সবাই? জি স্যার। ওকে, তাহলে আমার কাজ শেষ, ওকে দিব। আমি কি টেস্ট করতেছি বলো তো একজন? সিগনিফিকেন্ট টেস্ট। সিগনিফিকেন্ট টেস্ট PC1 ভ্যারাইটির জন্য সিগনিফিকেন্ট কিনা, ওকে দিলাম। এই দেখো রেজাল্ট এসে পড়ছে, এখানে রেজাল্ট আসছে, এই দেখো এখান থেকে শুরু ওয়ান ওয়ে এনোভা ফর PC1, ঠিক আছে? এই দেখো আলফা মানে হচ্ছে তোমার সিগনিফিকেন্সের লেভেল 0.05 দেখতে পাচ্ছ তোমরা, এবং তোমার ভ্যারাইটি হচ্ছে 3টা 1 2 3, 1 সবরি সাগর এবং ফিডেড। দেখো তোমার যে ভ্যারাইটির জন্য এফ ভ্যালু হচ্ছে 960, অনেক বেশি এফ ভ্যালু, এবং পি ভ্যালু বা সিগনিফিকেন্ট হচ্ছে তোমার হাইলি সিগনিফিকেন্ট 000, মানে এক আরো পরে, এখানে এক, হ্যাঁ ধরো এক এখানে, তাইলে এটা লেস দেন তোমার হচ্ছে 1% লেভেল অফ সিগনিফিকেন্স। বুঝছো বিষয়টা? 000 মানে আরো পরে 1 আছে এখানে, ধরো আরো পরে 0 থাকতে পারে, 1 থাকতে পারে, হ্যাঁ, তার মানে হচ্ছে এটা হাইলি সিগনিফিকেন্ট। 000 থাকলে তুমি বলবা এটাকে এরকম লেস দেন সাইন দিয়ে এখানে 1 দিয়ে দিবা, যে এর চেয়ে ছোট, শেষেরটার মধ্যে 1 দিবে, এর চেয়ে ছোট, তার মানে এটা 0.1% এর চেয়ে সিগনিফিকেন্ট। মানে তোমার এদের মধ্যে যে ভেরিয়েশন, প্রথমটার জন্য 2, দ্বিতীয়টার জন্য -1, তৃতীয়টার জন্য -1.5, তাহলে এদের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকবেই।
তাহলে মানে যে PC1 এর যে ভেরিয়েশনটা সেটা তোমার ভ্যারাইটির জন্য, এইটা টেস্ট করে আমি স্ট্যাটিস্টিক্যালি প্রমাণ করে দিলাম, বুঝছো? তারপরে দেখো যে টু কিস পেয়ার ওয়াইজ কম্পারিজন, তোমরা লেটারিং করছো না, এই লেটারিং ও চলে আসছে এখানে। প্রথম ভ্যারাইটির জন্য মিন হচ্ছে পিসি মিন হচ্ছে 2.4, এটা এ পাইছে। দ্বিতীয় ভ্যারাইটি হচ্ছে -1, সেটা বি লেটার পাইছে। তৃতীয়টা হচ্ছে -1.4 বা দেড়ের কাছাকাছি, এটা সি পাইছে। তার মানে যে টোটাল যে কাজটা তোমরা ফোর্থ ইয়ারে করছো 1 ঘন্টা ধরে বা 2 ঘন্টা ধরে, এটা তোমার 1 মিনিটের মধ্যে সম্ভব। আমি আবার দেখাচ্ছি তোমার PC2 এর জন্য। এখন এটা PC1 করছি। স্টেট এনোভা 1 ও এনোভা এখানে সিলেক্ট করে PC1 এর পরিবর্তে আমি PC2 এখানে সিলেক্ট করে দিলাম। আর ফ্যাক্টর ভ্যারাইটি থাকলো, আবার সিলেক্ট করলে হবে না করলে হবে। অপশনস, এই যে দেখো অপশনের মধ্যে 95 মানে 95% ভেরিয়েবিলিটি, 95% লেভেল অফ সিগনিফিকেন্স আমি টেস্ট করতেছি। কম্পারিজনস, আমি টু কিস গ্রুপিং ইনফরমেশন, আমি যদি ইন্টারভেল প্লট দেই তাহলে এখানে ইন্টারভেল প্লটও আসবে, একটু বাড়াইলাম এখন। গ্রাফস, তুমি যদি ইন্ডিভিজুয়াল প্লট চাও, ইন্টারভেল প্লট চাও, আমি দিছি অলরেডি। বক্স প্লট চাও, বক্স প্লটও তৈরি হবে, একসাথেই সব হবে। ওকে দিলাম। PC2 এর জন্য করতেছি এখন। এই যে দেখো, এই যে দেখো বক্স প্লট আসছে। ভ্যারাইটি 1 এর, ভ্যারাইটি 2 এর মিন হচ্ছে সবচেয়ে বেশি, পিসি সবচেয়ে বেশি। ভ্যারাইটি 1 এর জন্য তোমার এরপরে কম, ভ্যারাইটি 3 এর সবচেয়ে কম। এটা বক্স প্লট। তুমি চাইলে এখান থেকে সরাসরি ক্লিক করে বক্স প্লটকে তোমার ওয়ার্ডে বা পাওয়ার পয়েন্টে পাঠিয়ে দিতে পারো, দিয়ে প্রেজেন্টেশন তৈরি করতে পারো। এটা শুধুমাত্র PC1 PC2 না, যে কোনো ভেরিয়েবলের জন্য এনোভা এইভাবে। এটা হচ্ছে তোমার হচ্ছে যে ইন্টারভেল প্লট। পার্থক্যটা দেখাচ্ছে এখানে। এখন দেখো, এই এখানে দেখো, এই যে PC2 এর জন্য এনোভা আলফা হচ্ছে সিগনিফিকেন্স লেভেল, ফ্যাক্টর ইনফরমেশন 3টা লেভেল ছিল, 1 2 3, 3টা ভ্যারাইটি। এটাও তোমার হাইলি সিগনিফিকেন্ট, 1% লেভেল অফ সিগনিফিকেন্স, 0.1% লেভেলে সিগনিফিকেন্ট, এভাবে লিখবা। লেস দেন এত, এভাবে লিখবা। এটার এফ ভ্যালু 91, মানে অনেক বেশি। এবং তোমার এইটাও তোমার হচ্ছে ভ্যারাইটি 2 এর জন্য দেখছিলাম আমরা সবচেয়ে বেশি 1.5, ভ্যারাইটি 1 এর জন্য -0.16, ভ্যারাইটি 3 এর জন্য 1.38। এই যে তোমার লেটারিং হয়ে গেছে। এইভাবে তুমি যে কোনো অন্য ভেরিয়েবল, ব্রিস্ক, ফ্রেশ ওয়েট, ড্রাই ওয়েট, এগুলোর জন্য করতে পারো। আমরা এখানে PC1 PC2 করে দেখাইছি। তুমি চাইলে ফ্রেশ ওয়েটের জন্য এনোভা করতে পারতা। স্টেট এনোভা 1 ও এনোভা। PC2 এর পরিবর্তে আমি এখানে ফ্রেশ ওয়েট, এই যে কলার ফ্রেশ ওয়েট, অথবা ব্রিস্কের জন্য আমি করে দেখি। ব্রিস্ক সিলেক্ট করলাম, ফ্যাক্টর ভ্যারাইটি থাকলো, ওকে দিলাম। তাহলে দেখো তোমার ব্রিক্স করছি তো, তোমার হচ্ছে ব্রিক্স সবচেয়ে বেশি ছিল 3 নাম্বার ভ্যারাইটিতে, তারপরে 1 নাম্বার ভ্যারাইটিতে, 2 নাম্বার ভ্যারাইটিতে সবচেয়ে কম, সেটা হচ্ছে তোমার সাগর। 1 নাম্বার সবরি, 2 নাম্বার হচ্ছে সিটেড, এরকম ছিল। এবং এটা হচ্ছে তোমার টু কিস তোমার সেপারেশন। এখন আমরা এখানে দেখি, এই যে ব্রিস্ক করছি আমরা, 3 ফ্যাক্ট, আলফা হচ্ছে 0.05, 3টা ফ্যাক্টর বা 3টা ভ্যারাইটি। এখানে এফ ভ্যালু হচ্ছে তোমার 51.6, পি হাইলি সিগনিফিকেন্ট 0.1% লেভেল। এবং তোমার দেখো এখানে এই যে করার পরে, লেটারিং করার পরে আমরা দেখতে পাচ্ছি ভ্যারাইটি 3, যার হচ্ছে তোমার 27.6 সবচেয়ে বেশি, এবং তোমার হচ্ছে 1 সবরি এবং সিডের, এই দুইটারই তোমার এ লেটার পাইছে। তার মানে হচ্ছে এদের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই 27 এবং 25 হওয়ার পরে, কিন্তু সাগরের মাত্র 17 এবং সে বি লেটার পাইছে। বুঝতে পারছো? এইভাবে তুমি যে কোনো ভেরিয়েবলের এনোভাও তুমি এখন করতে পারবা মিনিটেভ ইউজ করে, বুঝছো? কিন্তু আমি তোমাকে মেইনলি করে দেখাই দিই যে PC1 এবং PC2 এর মধ্যে, এদের মধ্যে ভ্যারাইটির জন্য সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা। আমরা করে দেখলাম যে আছে। তুমি যদি পরের পিসি গুলাতে যাও দেখা যাবে হয়তো নাই, কারণ ওগুলা ভ্যারাইটির মূল ভেরিয়েশনকে এক্সপ্লেইন করছে, ওগুলা কোনো এররের জন্য ভেরিয়েশন আসছে, আমরা করেই দেখি না। PCA C3 থেকে C7, তারপরে আমরা কি লিখবো এখানে, স্কোরস C9 থেকে C13 পর্যন্ত 5টা। এই যে এটা হচ্ছে PC5, এটা PC3, এটা PC4। PC5 আমরা করে দেখি এনোভা। স্টেট এনোভা 1 এ এনোভা, PC5 সিলেক্ট করলাম, করে ওকে দিলাম।
বক্সের মধ্যে দেখো কোনো ভেরিয়েশন নাই, এর মধ্যে ভেরিয়েশন নাই। এই যে দেখো তোমার এই যে লেটারিং আসছে তিনটাই এ, তাহলে PC1 এর যে ভেরিয়েবিলিটিটা, সরি PC5 এ দেখো পি ভ্যালুর মান হচ্ছে এখন 96.9, মানে তোমার হচ্ছে সিগনিফিকেন্ট হওয়ার সম্ভাবনা নাই। আগে ছিল তোমার হচ্ছে এদের মধ্যে সিগনিফিকেন্ট ভেরিয়েশন হওয়ার সম্ভাবনা নাই হচ্ছে 97%, বুঝছো? সম্ভাবনা নাই 97%। এই যে দেখো PC5 এর এনোভা করছে নাই 97%। তার মানে এই যে PC5 এর যে ভেরিয়েশনটা, এটা কি জন্য? এটা এক্সপেরিমেন্টাল এররের জন্য হতে পারে, বুঝো না বিষয়টা? আর এখানেই হচ্ছে মজা যে সব ভেরিয়েশন তোমার PC1 এবং PC2 খেয়ে ফেলছে, PC5 এর মধ্যে কোনো ভ্যারাইটির জন্য ভেরিয়েশন নাই। আচ্ছা, এইভাবে তুমি PC4 PC3 করে দেখতে পারো, পাবা না হয়তো ভেরিয়েশন, বা পাইলেও তোমার এটা নেগলিজিবল, নন সিগনিফিকেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। বুঝতে পারছো সবাই? জি স্যার। তারেক জি স্যার। সব বুঝছো? রেবেকা জি স্যার। করতে পারবো তো BCA নাকি নিজে নিজে? স্যার জি স্যার, পারবো মনে হচ্ছে। হ্যাঁ, না পারলে আমাকে বলো, বা যারা বুঝছো ওদের সাথে ফোনে আলাপ করো, ঠিক আছে? জি স্যার। আরো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো এই PCA রিলেটেড। PCA এর আজকে লাস্ট ক্লাস ছিল। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা ক্লাস শেষ করবো। হ্যাঁ, সবাই ভালো থেকো। আর প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 আর 2 এর টোটাল মানে ভেরিয়েশন কত পার্সেন্ট পেলে সেটা স্ট্যান্ডার্ড ধরা যাবে স্যার? আবার বলো। আপনি যখন দেখালেন স্যার প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 আর প্রিন্সিপাল কম্পোনেন্ট 2 এর যে টোটাল যে ভেরিয়েশন 70%, আবার 96%, স্যার এটা লোয়েস্ট কত হলে সেটা স্ট্যান্ডার্ড ধরা যায়? যতই হোক তোমার হচ্ছে যদি তোমার প্রিন্সিপাল কম্পোনেন্ট 30, প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 30 এবং প্রিন্সিপাল কম্পোনেন্ট 2 যদি 20% ভেরিয়েশন কেও এক্সপ্লেন করে, তাহলে মোট 50% ভেরিয়েশন কেও এক্সপ্লেন করে, 50% তো চলে গেল, তাই না, মোট ভেরিয়েশনের মধ্যে? সেটা কি মেজরিটি না? আর বাকি যদি তোমার আরো 18টা প্রিন্সিপাল কম্পোনেন্ট থাকে, কেউই আর এতটা করতে পারবে না। যত যাই হোক, যত অ্যানালাইসিসই করো, PC1 PC2 এগুলাই সবচেয়ে ভেরিয়েশনকে এক্সপ্লেন করবে। যত কমই করবো যত বেশি করবো, বুঝো না বিষয়টা? PC1ই হাইয়েস্ট ভেরিয়েশনকে এক্সপ্লেন করবে আচ্ছা স্যার। সব সময়, সেটা 20% হইলেও সেটাই হাইয়েস্ট, বুঝছো? এবং যে কোনো অ্যানালাইসিসই তোমার হচ্ছে PC1 এবং PC2 এর বাই প্রোডাক্ট সবচেয়ে ইম্পর্টেন্ট। বুঝছো বিষয়টা? মানে হচ্ছে সর্বোচ্চ ভেরিয়েশন PC1 ই করবে সব সময়, PC2 ই সেকেন্ড হাইয়েস্ট ভেরিয়েশনকে এক্সপ্লেন করবে, PC3 থার্ড হাইয়েস্ট ভেরিয়েশনকে এক্সপ্লেন করবে। সেটা তোমার 70%, 70%, 20%, 10%ই হোক, বা তোমার 30%, 20%, 10%ই হোক, বুঝছো? গুড। আর কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেন করলে ভালো, কোয়েশ্চেন করলে আমি বুঝবো তোমরা বুঝতেছো। স্যার আমাদের যে অ্যাসাইনমেন্ট ছিল তো ওগুলোতে যে পেপার গুলো দেখলাম স্যার, ওটার জন্য PC1 এর ভ্যালু গুলো মানে কয়েকটা নির্দিষ্ট কোএফিসিয়েন্টের জন্য হচ্ছে বেশি, মানে যেগুলো আপনি বলছিলেন যে এটার হচ্ছে কোএফিসিয়েন্ট 2 এর বেশি, মানে 0.2 এর বেশি, ওইটা ওই PC1 এর ভেরিয়েশনের জন্য সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট। কিন্তু হচ্ছে মানে কয়েকটা মানে PC1 এর জন্য যেগুলো হচ্ছে মানে 2 এর বেশি পয়েন্ট, PC2 এর ক্ষেত্রে স্যার ওগুলোর হচ্ছে ভ্যালু আবার 2 এর কম, ওই জিনিসটা স্যার বুঝিনি। গুড। আমরা এখানে আজকের আলোচনায় বলছি যে PC1 এবং PC2 এদের মধ্যে কোনো রিলেশন নাই, PC1 PC2 এর সাথে আনকোরিলেটেড, কিন্তু তোমার অরিজিনাল ভেরিয়েবল গুলো ছিল একটার সাথে একটা কোরিলেটেড। PC1 তার মতো করে এই 20% এর জন্য এদের সম্পর্ক এরকম, PC2 তে যায় তোমার আগের যে দুটো ভেরিয়েবলের মধ্যে তোমার পজিটিভ অ্যাসোসিয়েশন ছিল, PC2 তে যে তাদের মধ্যে নেগেটিভ অ্যাসোসিয়েশনও দেখাইতে পারে, কিন্তু সেটা হলো ওই পরের 15% ভেরিয়েশনের জন্য,
প্রথম স্যার। 50% ভেরিয়েশনের জন্য তাদের মধ্যে পজিটিভ রিলেশন, পরের 15% ভেরিয়েশনের জন্য তাদের মধ্যে নেগেটিভ রিলেশন, এরকম বিষয়। বুঝছো আমার পুরো কথা? জি স্যার, বুঝছি। আর কোনো কোশ্চেন? জি স্যার। আর কোনো কোশ্চেন কারো? সবাইকে অনেক ধন্যবাদ। আজকে হচ্ছে 24 তারিখ, স্বাভাবিকভাবে এই বছর আর কোনো ক্লাস ইনশাল্লাহ হবে না। যদিও আগামী বৃহস্পতিবার 31 তারিখ আমি ছুটি দিয়ে দিলাম তোমাদের, এই বছরের ক্লাস দিব না, নতুন বছর আবার ক্লাস নেব তোমাদের। হ্যাঁ, সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা, ভালো থেকো।